ব্লাড প্রেশার এই টার্মটার সাথে আমরা অনেকেই পরিচিত। হ্যাঁ, আমরা বলি না, আচ্ছা ব্লাড প্রেশারটা একটু মেপে নেন, আপনার ব্লাড প্রেশার কত, সম্ভবত ব্লাড প্রেশার বেড়ে গেছে। সো এই কথাগুলো আমাদের আশেপাশে আমরা অনেক বেশি শুনি, এবং আসলে ক্লিনিক্যালিও আমরা যখন আসলে এই যে ফিজিশিয়ান, আমরা একটা পেশেন্ট আমাদের কাছে আসবে, আমরা কিন্তু শুরুতেই তাদের এই যে ব্লাড প্রেশার বা বিপি এটা মেজার করার ট্রাই করব, কারণ এটা একটা ভাইটাল, ওয়ান অফ দ্য ভাইটালস, যেটা আসলে অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ পার্সনটা কি হাইপার টেনসিভ কিনা, বা বা দেখা গেছে হাইপারটেনসিভ হইলে অনেক ডিজিজ হওয়ার চান্স আছে। তারপর হচ্ছে গিয়ে যদি হাইপোটেনশন হয়, তাহলে সেটাও হাইপোটেনশনের কারণে পার্সনটা কিন্তু মানে মাথা ঘুরে পড়ে যেতে পারে ভার্টিগোর কারণে। তো এই যে বিষয়গুলো আমরা ব্লাড প্রেশার মেজারমেন্টটা বা ব্লাড প্রেশার একজন পার্সন এর ঠিক থাকা অনেক ইম্পর্টেন্ট। হাইপার টেনশন হচ্ছে বেশি মানে ডেঞ্জারাস, যে ব্লাড প্রেশার যখন নর্মাল থেকে বেড়ে যায়। তো ব্লাড প্রেশারের একক তো মিলিমিটার অফ মার্কারি, আর আমরা জানি যে নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80, 120/80 মিলিমিটার অফ মার্কারি। এখন কথা হচ্ছে যে এটা বলতে কি বোঝায়, পাশাপাশি হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার আমাদের বডিতে কিভাবে রেগুলেশন হয়, অর্থাৎ আমাদের বডিতে কিভাবে যদি ব্লাড প্রেশার বাড়ে তাহলে সেটা আমাদের বডির ইন্টারনাল বা ইন্ট্রেনজিক মেকানিজমের মাধ্যমে আবার কমে যায়, আবার কমলে সেটা বেড়ে যায় বলতে নর্মালে যায়। সো আমাদের বডি কিন্তু নর্মালি ব্লাড প্রেশার রেগুলেশন করে, কিন্তু যদি এমন হয় আচ্ছা না স্টিল পার্সেন্টার ব্লাড প্রেশার বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে, যেটা আমাদের বডির মেকানিজম দ্বারাও কমানো যাচ্ছে না, ওইগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল। বাট আমরা নর্মালি ফিজিওলজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নর্মাল বডিতে। আচ্ছা ঠিক আছে। সো ব্লাড প্রেশার মানে তো অবশ্যই একটা প্রেশার, রাইট? আমি ধরলাম যে এই যে হচ্ছে ব্লাড ভেসেল, তো এই ব্লাড ভেসেলের মধ্যে কি চলাচল করে? এখানে ব্লাড চলাচল করে। তো এই যে ব্লাড ভেসেলের মধ্যে চলাচল করতেছে, এই চলাচল করার সময় এরা কিন্তু এই যে মানে সাইডের যে দিক, এগুলোকে আমরা কি বলি? ল্যাটারাল, রাইট? সো এই যে সাইডে ব্লাড ভেসেলের ওয়ালে ব্লাড চলাচলের সময় যে ল্যাটারাল একটা প্রেশার ক্রিয়েট করে, তাকে আমরা বলি হচ্ছে ব্লাড প্রেশার। আমরা নর্মালি কি জানি যে প্রেশার ইজ ইকুয়াল টু F/A, এটা আমরা হচ্ছে ফিজিক্সে পড়ে আসছি, যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা প্রেশার বলি। তাহলে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে এই যে যেখানে প্রেশারটা প্রয়োগ করতেছে ল্যাটারালি ব্লাড ভেসেলের ওয়ালে, সেই জায়গাটাকে আমরা বলতেছি যে হচ্ছে এরিয়া, অর্থাৎ ব্লাড ভেসেলের একটা একক এরিয়াতে যে যে মানে বল বা যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে আমাদের ব্লাড ভেসেলের উপরে, সেটাকে আমরা বলতেছি ব্লাড প্রেশার। সো এটাকে একটা ল্যাটারাল প্রেশার এক্সার্টেড বাই দ্য ব্লাড অন দ্য ওয়াল অফ আর্টারিস। সো মেইনলি আমরা হচ্ছে এখানে আর্টারিয়াল ব্লাড প্রেশার নিয়ে কথা বলবো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, আর্টারিয়াল ব্লাড প্রেশার। আমরা ব্লাড প্রেশার যখনই বলতেছি, এগুলো হচ্ছে আমরা আর্টেরিয়াল ব্লাড প্রেশার মেজার করতেছি, ভেনাস কিন্তু না। কেন ভেনাস না? এর পিছনে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট কথা, আমাদের হার্টের যে পাম্পিং অ্যাকশন, এটাই তো অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার ক্রিয়েট করে, আর্টেরিয়াল ব্লাড প্রেশারটা। সো এইগুলো যদি আমাদের বুঝতে হয় হার্টের পাম্পিং অ্যাকশনটাকে, তাহলে হচ্ছে আমাদের মেইনলি এই আর্টেরিয়াল ব্লাড প্রেশার সম্পর্কে আলোচনা করতে হবে। কারণ আমরা জানি যে হার্ট যখন লেফট ভেন্ট্রিকল পাম্প করে দেয়, তখন সেটা আউটা দিয়ে আর্টারিগুলোতে চলে যায়। সো আর্টারি নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা ভেনাস প্রেশার দিয়ে ভালো কোনো আইডিয়া পাই না। সেকেন্ডলি, আমরা আর্টেরিয়াল ব্লাড প্রেশার খুব সহজেই মেজার করতে পারি কি দিয়ে? স্ফিগনোম্যানোমিটার নামে একটা যন্ত্র দিয়ে। স্ফিগমোম্যানোমিটার দিয়ে আমরা খুব ম্যানুয়ালি বা বিভিন্ন অটোমেটেডও যন্ত্র আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা কাফগুলো দিয়ে বেঁধে ব্লাড প্রেশার মেপে ফেলি। ব্লাড প্রেশার মাপার মেশিন তো সবাই দেখছো। তো এর মাধ্যমে খুব সহজেই মাপা যায়। বাট ভেনাস যদি আমার মাপতে হয়, তাহলে ইনভেসিভ প্রসিজিওরের প্রয়োজন হয়। আর্টেরিয়াল ব্লাড প্রেশার মাপতে ইনভেসিভ প্রসিজিওর দরকার হয় না। ইনভেসিভ শব্দের মানে হচ্ছে যে আমার শরীরে ফুটা করা লাগতেছে বা আমার শরীর কাটা লাগতেছে, সো এইগুলোকে বলে ইনভেসিভ। আর নন ইনভেসিভ মানে হচ্ছে আমার শরীরের কোনো ক্ষত করা লাগতেছে না, আমি এমনিতেই মাপতে পারতেছি বা এমনিতেই একটা কাজ করতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, সো এখন ব্লাড প্রেশার এর টাইপ যদি বলি, তাহলে মেইনলি 4টা ভাগে আমরা ভাগ করি: সিস্টোলিক, ডায়াস্টোলিক, পালস প্রেশার, আর হচ্ছে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার। ঠিক আছে? সো আমরা বলি না যে 120/80, ওর মধ্যে 120 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 80। এটা যে আমরা বললাম 120/80, এটা হচ্ছে নর্মাল, আইডিয়াল। বাট কারো যদি 125 থাকে, কারো যদি 75 থাকে, এগুলোও কিন্তু নর্মাল। মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 75 বা সিস্টোলিক 125, এগুলোও নর্মাল। সো একটা রেঞ্জ আছে ব্লাড প্রেশারের, যে আচ্ছা যদি 140-এর বেশি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু অবস্থা, মানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা 140-এর বেশি হয়ে গেলে সেটা কিন্তু অ্যাবনর্মাল। বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাও যদি এমন হয় যে আচ্ছা
90-এর বেশি বা 100-এর বেশি হয়ে গেছে, তাহলে সেটাও কিন্তু খুব ডেঞ্জারাস। আচ্ছা যাই হোক, এখন আমরা চলে আসবো সিস্টোলিক ব্লাড প্রেশারে। দেখো, সিস্টোলিক ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করার আগে আমরা কি করব, আমরা হচ্ছে ব্লাড প্রেশার নিয়ে কিছু কথা বলবো। যে অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? সো আমরা জানলাম যে ব্লাড প্রেশার ব্রডলি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। আমরা জানি কার্ডিয়াক আউটপুট মানে এই হার্ট প্রতি মিনিটে এই যে লেফট ভেন্ট্রিকল থেকে যতটুকু ব্লাড ইজেক্ট করে দেয় আউটাতে, এই ব্লাডের পরিমাণটা হচ্ছে আমরা জানি কত, 5 লিটার পার মিনিট, রাইট? সো এই 5 লিটারকে আমরা বলি কার্ডিয়াক আউটপুট। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি, এই কার্ডিয়াক আউটপুট আমরা জানি ডিপেন্ড করে হচ্ছে স্ট্রোক ভলিউম অ্যান্ড হার্ট রেটের উপরে। স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট হচ্ছে কার্ডিয়াক আউটপুট। সো কার্ডিয়াক আউটপুট নিয়ে আমরা যথেষ্ট কথা বলছি। এখন আমরা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি এটা আমাদের এখন একটু জানতে হবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ব্লাড যখন ভেসেল দিয়ে যখন ব্লাড চলতেছে ব্লাড, তো ব্লাড চলার সময় দেখা যায় যে ব্লাড আর্টারিগুলো তো এক সময় মানে এখান দিয়ে ব্লাড তো চলে গেছে, এরপরে ব্লাডটা আর্টারি দিয়ে চলতেছে। এখন আর্টারি দিয়ে চলার সময় এখানে কিন্তু আর্টারিগুলো এক পর্যায়ে আর্টারিওলস হয়, রাইট? এক পর্যায়ে আর্টারিওলস হয়, পরবর্তীতে সেটা ক্যাপিলারিস ফর্ম করবে। তো এই যে আর্টারিওলস বা ক্যাপিলারিস এই লেভেলে ফর্মেশন করে, তো ওই জায়গায় যদি কি হয়, যে ওই জায়গায় যদি ভেসো কনস্ট্রিকশন হয়, ওই জায়গায় কিন্তু নর্মালি সিম্প্যাথেটিক স্টিমুলেশনের ফলে বা স্টিমুলেশনের ফলে ভেসো কনস্ট্রিকশন হইতে পারে। সো আমি ধরলাম যে এই যে আর্টারিওলসগুলো বা ক্যাপিলারিসগুলো যেগুলো ক্রিয়েট হবে, সেখানে যদি ভেসো কনস্ট্রিকশন হয়, তাহলে আমার এখানে যে ব্লাড প্রেশারটা ছিল, আমি নর্মালি ধরলাম যে আচ্ছা এখানে ব্লাড প্রেশারটা হচ্ছে 80 মিলিমিটার অফ মার্কারি, আমি ধরলাম নর্মালি যে 80 মিলিমিটার অফ মার্কারি। এখন যদি এই ভেসেলগুলো কী করে, কন্ট্যাক্ট করে সংকুচিত করলো, ভেসেলগুলো যদি ভেসো কনস্ট্রিকশন হয়, এই যে আর্টারিওলস বা এই যে ক্যাপিলারি, সেগুলো যদি কনস্ট্রিকশন হয়, তাহলে কী হবে, তাহলে কিন্তু আমার এই 80 মিলিমিটার অফ মার্কারি যেটা, এই জায়গার প্রেশারটা কিন্তু আরও বেড়ে যাবে। খুব ইম্পর্টেন্ট যে ভেসো কনস্ট্রিকশনের ফলে এখানে প্রেশার বেড়ে যাবে। বাট যদি ভেসো ডাইলেটেশন হয়, আচ্ছা ভেসেলগুলো সরাই যায়, তাহলে ব্লাডগুলো খুব সহজেই এই ক্যাপিলারিজ বা আর্টারিওলসে দিয়ে আরও বেশি প্রবাহিত হবে। বাট ভেসো কনস্ট্রিকশন করলে ব্লাডগুলো কিন্তু এই দিকে মুভ করার ট্রাই করবে। আমি যদি একটু দেখাই, এই দিকে মুভ করার ট্রাই করবে, মানে ব্যাকফ্লো করবে এবং আলটিমেটলি এই আর্টারির মধ্যে প্রেশারটা বাড়াই দিচ্ছে। বাট ব্লাডগুলো যখন আসলে আর্টারিওলসগুলো বা ওই যে ক্যাপিলারিজগুলো এগুলো যখন ডাইলেট করে, এই যে এখানে আর্টারিওলস বলি বা পরবর্তীতে সেগুলো ক্যাপিলারি ফর্মেশন করুক, এগুলো যখন ডাইলেট করলে কিন্তু ব্লাডগুলো খুব ইজিলি এগুলোর মধ্যে দিয়ে পাস করতে পারে। ব্লাডের জন্য যথেষ্ট জায়গা থাকে, ভলিউম বেশি থাকে, মানে ভলিউম বেশি জায়গা থাকে, রাইট? এবং এর জন্য ব্লাডগুলো এখানে পাস করতে পারে এবং আলটিমেটলি কথা হচ্ছে তখন ব্লাড প্রেশারটা কম থাকে। সো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, যে আমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিপেন্ড করে যদি ভেসো কনস্ট্রিকশন হয়, তাহলে কিন্তু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার মাধ্যমে এরা কী করতেছে, মনে রাখবো আমরা যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ব্লাড প্রেশার, আর্টেরিয়াল ব্লাড প্রেশার। সো যখন এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তখন কিন্তু আর্টেরিয়াল ব্লাড প্রেশারও বেড়ে যাবে। কারণ আমরা দেখতে পারতেছি যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়া মানে হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা আমি যদি আবারও মুছে দিয়ে একটু ক্লারিফাই করি, যে এই যে হচ্ছে ফার্স্টে কী বললাম, যে ফার্স্টে আর্টারি ছিল, সেটা পরবর্তীতে আর্টারিওলস হইলো। সো এই যে আর্টারিগুলো পরবর্তীতে আর্টারিওলস হলো, আরও ছোটো নালিকা হইলো। তো এখানে যখন ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, তখন এখানে প্রেশার বেড়ে যাচ্ছে। আমি ধরলাম 80 ছিল, সেখান থেকে 100 হয়ে গেল। তো এই যে 100 হয়ে গেল 80 থেকে, সো এর ফলে কী হলো, ব্লাড প্রেশার বেড়ে গেল, রাইট? ব্লাড প্রেশার বেড়ে গেল। এখন এই যে ভেসো কনস্ট্রিকশনের ফলে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে ভেসেলের আর্টারি ওয়ালসের মধ্যে, এই যে রেজিস্ট্যান্সগুলো তৈরি হয়েছে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলতেছি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, বা এই যে মানে পেরিফেরাল যে ভেসেলসগুলো স্পেশালি আর্টারিওলস বা এইগুলা। সো এই জায়গায় যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়, এটাকে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বলি, হ্যাঁ? বাট এই জায়গায় যদি এই জায়গায় যদি ভেসো ডাইলেশন হয়, ভেসো কনস্ট্রিকশন না হয়, এই জায়গায় যদি ভেসো ডাইলেশন হইতো, অর্থাৎ ভেসেলগুলো মানে আর্টারিওলসগুলো এবার ডাইলেট হয়ে গেছে, এগুলো কনস্ট্রিক্ট করে নাই, তাহলে ডাইলেট হয়ে গেলে কিন্তু খুব সহজেই ব্লাডগুলো এখানে চলে যেতে পারবে, ব্লাড প্রেশার কমে যাবে। সো তখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আমরা বলি যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গেছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু ভালো করে আমরা, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এটা বাড়লে ব্লাড প্রেশার বাড়বে, এটা কমলে ব্লাড প্রেশার কমবে। সো এই বেসিক ধারণাটা আমি একটু মাথায় রাখবো। এখন সিস্টোলিক ব্লাড প্রেশার মানে হচ্ছে যে
সিস্টোলিক ব্লাড প্রেশারটা কি, এটাও আমি এখানে একটু খুব দ্রুত বলে যাই। সিস্টোল মানে আমরা জানি কন্ট্রাকশন, রাইট, কন্ট্রাকশন। সো যখন আলটিমেটলি আমাদের ইজেকশন, আমরা তো পড়ছিলাম না যে র্যাপিড ইজেকশন, সোলো ইজেকশন কার্ডিয়াক সাইকেল পড়ার সময়। সো যখন অ্যাকচুয়ালি ব্লাডটা লেফট ভেন্ট্রিকল থেকে ইজেক্ট হয়ে আউটাতে যাচ্ছে, তখন ভেন্ট্রিকলের প্রেশার আমরা বলছিলাম যে 120 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত হইতে পারে। যদি আমার আগের ভিডিওটা না দেখে আসো কার্ডিয়াক সাইকেলে, সেই ভিডিওটা দেখে আসবে, 120 মিলিমিটার অফ মার্কার হতে পারে, এবং তখন আউটারও 120 মিলিমিটার অফ মার্কার কিন্তু হয়ে যায়। সো এই যে ব্লাড প্রেশারটা ম্যাক্সিমাম যেটা হতে পারে, এটাকে আমরা বলতেছি হচ্ছে যে মানে নর্মালি যে ম্যাক্সিমাম হতে পারে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে নর্মাল সিস্টোলিক ব্লাড প্রেশার। সো সিস্টোলের ফলে যে ব্লাড প্রেশারটা তৈরি হচ্ছে, তখন সেই ব্লাডগুলা হার্টে বা আউটাতে যে প্রেশারগুলো দিচ্ছে আর্টারিতে, তখন সেটাকে বলতেছি আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং আমি ধরলাম এখানে 120 মিলিমিটার অফ মার্কারি পাইছি। ঠিক একইভাবে আমাদের মেজর যে আর্টারিগুলো, যেমন আমাদের এখানে ব্রাকিয়াল আর্টারি বা হচ্ছে আমাদের যে মেজর আর্টারিগুলো, সেখানেও যদি আমরা মেজার করি তাহলে 120 মিলিমিটার অফ মার্কারই পাবো। সো আউটাতে যে প্রেশার, ওই মেজর আর্টারিগুলোতে সেম প্রেশারই থাকবে। যাই হোক, এটা গেল সিস্টোলিক। এখন ডায়াস্টোলিক কি? ডায়াস্টোলের সময় যে ব্লাড প্রেশার হবে, কীভাবে ডায়াস্টোলের সময়? ওই যে ভেন্ট্রিকলের, সব কিছু ভেন্ট্রিকলের, হ্যাঁ। সো ডায়াস্টোলের সময় কী হয়, আমরা জানি যে এই জায়গার ভালভটা ক্লোজ হয়ে যায়। কোন জায়গার ভালভটা? এই যে এখানের ভালভটা ক্লোজ হয়ে যায়, তখন এদিকের ভালভও ক্লোজ থাকে। সো দুই দিকের ভালভই ক্লোজ থাকে, এই ভেন্ট্রিকলটা কী করতে থাকে? রিল্যাক্স করতে থাকে, ভেন্ট্রিকলটা রিল্যাক্স করতে থাকে। সো সেই টাইমে কোথার ব্লাড প্রেশার? আনসার হচ্ছে এই তখনও কিন্তু আর্টারিয়াল ব্লাড প্রেশারই, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, আর্টারিয়াল ব্লাড প্রেশার। সো যখন ভেন্ট্রিকলটা রিল্যাক্সেশন অবস্থা আছে, তখন এই আর্টারিতে যে ব্লাড প্রেশারটা পাওয়া যায় বা আর্টারিতে যে ব্লাডটা প্রেশার করে, সেটা হচ্ছে মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে দেখা যায় যে এটা কমে যায়, কারণ যখন এই ভালভটা ক্লোজ হয়ে যায়, আমরা কার্ডিয়াক সাইকেল পড়লে আসলে সব বুঝতে পারবো যে যখন এটা কমে যায়, তখন আসলে ভেন্ট্রিকলের প্রেশার তো কমতে থাকে, পাশাপাশি আর্টারির প্রেশারও কমতে থাকে, মানে আর্টারি বা আমরা বলতে পারি আউটার প্রেশারও কমতে থাকে, এবং কমতে কমতে সেটা 80 হয়ে যায়, আবার আগের অবস্থায় ফিরে যায় 80 বা মানে এটা হচ্ছে নর্মাল যাচ্ছে, 80তে আবার ফিরে আসলো। সো এটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পালস প্রেশার নিয়ে কথা বলবো। পালস প্রেশার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের যে ডিফারেন্সটা, এটাকে বলি আমরা পালস প্রেশার। তো এই পালস প্রেশারটাও একটা নর্মাল রেঞ্জ, যেমন 40 থেকে 50 এর মধ্যে থাকা বেটার, বাট এর থেকে যদি বাইরে যায় তাহলে সেটা কিন্তু বিভিন্ন প্রবলেমের কারণে হতে পারে, হার্টের বিভিন্ন প্যাথোলজি ইন্ডিকেট করতে পারে, সেগুলো আমাদের জানা লাগবে। তো পালস প্রেশার, এটা আমাদের অসপি যে পরীক্ষা থাকে, অসপি পরীক্ষা কিন্তু দিয়ে দেয় যে আচ্ছা সিস্টোলিক প্রেশারে তো ডায়াস্টোলিক প্রেশারে তো পালস প্রেশার কত। ঠিক একইভাবে আরেকটা অঙ্ক দেয় বা ম্যাথও দেয়, সেটা হচ্ছে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার। সো মিন মানে গড়, রাইট। সো গড় একটা আর্টেরিয়াল ব্লাড প্রেশার, এটা নির্ণয় করার সূত্রটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। এটাও কিন্তু ম্যাথ হিসেবে অসপি এক্সামে থাকে, যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যত, তার সাথে আমরা কি করব, প্লাস দিব 1/3 অফ দ্য পালস প্রেশার। সো আমাদের সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার মানে পাবো খুঁজে। সো তাহলে আমরা পালস প্রেশার কীভাবে পাবো? সিস্টোলিক ডায়াস্টোলিক বিয়োগ করব, তাহলে এইভাবে পেয়ে যাব। সো এই জিনিসটা জাস্ট আমরা একটু মাথায় রাখবো। আর কিভাবে আসলে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশারটা এর সূত্র এমন হইলো, সেই জিনিসটাই যে আমরা এখানে আছে, এগুলা পড়লে বুঝতে পারবো, না বুঝলে ফর শিওর কমেন্টে জিজ্ঞেস করবা। আচ্ছা, এখন ব্লাড প্রেশার কীভাবে মেজার করতে হয়, এই জিনিসটা না আসলে আমার আলাদা একটা ভিডিও আছে। আমি হচ্ছে মেডিসিন, এই ভিডিওটা যদিও মেডিসিনের জন্য, অর্থাৎ ওয়ার্ডের জন্য, বাট স্টিল তোমাদের কিন্তু অসপিতে মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অসপি, তোমার ব্লাড প্রেশার মাপতে বলে অসপিতে। সো এই জন্য বা এটা লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট একটা লেসন। তো ব্লাড প্রেশার মাপতে হইলে কী কী প্রি রিকুইজিট মেনটেন করতে হবে? ব্লাড প্রেশার মাপতে হইলে যে পার্সেন্টটা অবশ্যই প্রস্রাব চাইপে রাখা যাবে না। তারপর হচ্ছে গিয়ে পার্সেন্টটা কোনো মানে স্মোকিং, অ্যালকোহল এগুলা নিয়ে সাথে সাথে প্রেশার মাপা যাবে না। অবশ্যই শান্ত আইডিয়াল অবস্থা হচ্ছে সিটিং অবস্থায় প্রেশার মাপা, এবং হার্টটাকে অবশ্যই হার্ট লেভেলে রাখতে হবে একটা টেবিলের উপরে সুন্দর করে। আর তবে বেড সাইডে আমরা পেশেন্টের প্রেশার শোয়েও মাপতে পারি। তারপরে আরও কী কী প্রিরিকুইজিট আমাদের মেনটেন করতে হবে, যে আমরা 2 হাতেই ব্লাড প্রেশার মাপার ট্রাই করব, এবং 2 হাতের মধ্যে কত ডিফারেন্স থাকলে সেটা নর্মাল। সামগ্রিক বিষয়গুলো না আমরা একটু পড়ে নিব, এবং আমি ওই ভিডিওতে সব বলছি, ওই ভিডিওটা আমি প্লে লিস্টে অ্যাড করে দিব ব্লাড প্রেশার মেজারমেন্টের। তো ভেসোমোটর সেন্টারটা হচ্ছে ব্রেইনের একটা জায়গা, মেনলি যে ব্রেইনে বাইল্যাটারালি 2 সাইডেই থাকে। রেটিকুলার ফরমেশন নামে একটা স্ট্রাকচার থাকে। ওই রেটিকুলার ফরমেশনটা কই থাকে? মেডুলা অবলাঙ্গাটা আমরা নাম শুনছি না, যে ব্রেনে মেডুলা অবলাঙ্গাটা থাকে, সেই মেডুলা অবলাঙ্গাটার একটা জায়গার নাম হচ্ছে রেটিকুলার ফরমেশন। তো সেই রেটিকুলার ফরমেশনে এই ভেসোমোটর সেন্টারটা থাকে, এবং এই ভেসোমোটর সেন্টারটা হচ্ছে মেনলি কার্ডিয়াক সেন্টার আমরা বলি। তো এই ভেসোমোটর সেন্টারে 3টে এরিয়া থাকে, ভেসো কনস্ট্রিক্টর এরিয়া, ভেসো ডাইলেটর এরিয়া এবং সেন্সরি এরিয়া। তো ভেসো কনস্ট্রিক্টর এরিয়ার কাজ কি? যে ভেসো কনস্ট্রিকশনে স্টিমুলাস দেওয়া যাচ্ছে, এখন ভেসেলটা কনস্ট্রিকশন করা দরকার, তো কিছু সিম্পেথেটিক ফাইবারকে পাঠায় যে ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করে দাও। সো তখন এই ভেসো কনস্ট্রিকশন হয়। আর ভেসো ডাইলেটর এরিয়া
বলতে বোঝায় যে ভেসেলগুলোকে ডাইলেট করে। ভেসো কনস্ট্রিক্ট করলে কী হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, কারণ তখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে। আর ভেসো ডাইলেট করে কি, ভেসেল ডাইলেট করলে কী হবে, ব্লাড প্রেশার কমে যাবে। ঠিক আছে, কারণ একটা বেসিক জিনিস বোঝো যে ভেসেল যখন ডাইলেট করে মানে কি, ভেসেলের মধ্যে বেশি জায়গা, ফলে এখানে প্রেশার বেশি এক্সার্ট করবে না ভেসেলের ওয়ালে। বাট যখন জায়গা কম বাট ব্লাড অনেক বেশি, তখন কিন্তু ভেসেলের ওয়ালে অনেক বেশি প্রেশার এক্সার্ট করবে। সো ভেসো কনস্ট্রিকশন বা ভেসেল যদি চুপসে যায়, সংকুচিত হয়, তাহলে প্রেশার বাড়বে, আর ডাইলেট করলে কমবে। এখন সেন্সরি এরিয়া বলতে, সেন্সরি একটা এরিয়া থাকে যার মাধ্যমে কোনো একটা জায়গায় ঝামেলা হলে সেখান থেকে সেন্সেশন ব্রেনে নিয়ে যায়। ধরো ভেসোমোটর সেন্টারে সেন্সেশন নিয়ে গেল, এবং তারপরেই হচ্ছে এই ভেসো কনস্ট্রিক্টর অথবা ভেসো ডাইলেটর এরিয়াগুলো স্টিমুলেটেড হয়ে মোটর রেসপন্স কিন্তু পাঠাবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন ভেসোমোটর টোন বলতে কি বোঝায়, ভেসোমোটর টোন হচ্ছে আমাদের ভেসো কনস্ট্রিক্টর সেন্টারের মাধ্যমে ভেসো কনস্ট্রিক্টর ফাইবার দিয়ে, নার্ভ ফাইবার দিয়ে মোটর রেসপন্স যে পাঠাবে, যে আচ্ছা ভেসেলগুলো এখন কনস্ট্রিক্ট করা দরকার, এই যে বিষয়টা, এটাকে আমরা বলি হচ্ছে এই কন্টিনিউয়াস ডিসচার্জ অফ ইম্পালস বা মোটর রেসপন্স ক্রিয়েট করা, এটাকে আমরা বলি ভেসোমোটর টোন। তো ভেসোমোটর টোন যেটা, এটা মেনলি আর্টেরিয়াল ব্লাড প্রেশার বাড়াইতে সহযোগিতা করে, রাইট? সো আর্টেরিয়াল ব্লাড প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেসোমোটর টোন। ভেসোমোটর টোন যদি বাড়ে, তাহলে বেশি বেশি ইম্পালস যাবে ভেসো কনস্ট্রিকশনের জন্য, ভেসেলগুলো বেশি বেশি কনস্ট্রিক্ট করবে এবং আর্টেরিয়াল ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ানোর মাধ্যমে। এটাকে আমরা সিম্প্যাথেটিক ভেসো কনস্ট্রিক্টর টোন বা সিম্প্যাথেটিক টোনও বলে থাকি। কারণ মনে রাখবা যে যখনই ভেসো কনস্ট্রিকশনের কথা আসতেছে, এটার সাথে সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাসোসিয়েটেড, আর যখন ডাইলেটেশনের কথা আসতেছে তখন সেটার সাথে প্যারাসিম্প্যাথেটিক অ্যাসোসিয়েটেড হয় নর্মালি। প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক মানে ইমার্জেন্সি। আচ্ছা, এখন হুটহাট করে মানে যখন কেউ ইমার্জেন্সি হয়, ফেয়ার বা খুবই অ্যাংজাইটিতে থাকে, তখন আসলে মানে ভেসো কনস্ট্রিকশন হয় বেশি, বা আমরা বলি সিম্প্যাথেটিক সিস্টেম স্টিমুলেটেড হয়। আচ্ছা, এখন আমরা যেটা জানবো যে ব্লাড প্রেশারের ভ্যারিয়েশন। হ্যাঁ, তো ব্লাড প্রেশার সাধারণত বিভিন্ন ফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল কারণে বাড়তে পারে বা কমতে পারে। যেমন হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা, এটা খুব সহজেই বা ইজিলি বাড়ে বা কমে এরকম হয়, অর্থাৎ 120 যেটা, এটা খুব সহজেই বাড়তে পারে বা কমতে পারে। বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের যদি কমে বা বাড়ে, তাহলে সেটা কিন্তু একটু ডেঞ্জারাস। হ্যাঁ, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইউজুয়ালি বেশি বাড়ে না বা কমে না, বাট যদি বাড়ে সেটা কিন্তু তাহলে ডেঞ্জারাস। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ব্লাড প্রেশারের ভ্যারিয়েশনের ক্ষেত্রে আমরা ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন যদি বলি, তাহলে এইজ, হ্যাঁ, প্যাথোলজিক্যাল ভ্যারিয়েশন মানে কোনো ডিজিজের কারণে বাড়ছে বা কমছে, বাট ফিজিওলজিক্যাল মানে হচ্ছে কোনো ডিজিজ না নর্মালি। আচ্ছা, এইজ যেমন হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে বা এই এইজ ক্ষেত্রে কোন ক্ষেত্রে ব্লাড প্রেশার কেমন থাকতে পারে, শুরুর দিকে কম থাকে, কারণ শুরুর দিকে ব্লাডও কম থাকে, প্রেশারও কম থাকে, বাট পরবর্তীতে আস্তে আস্তে এইজ বাড়ার সাথে সাথে কিন্তু ব্লাড প্রেশার বাড়ে। এবং বয়স্কদের ব্লাড প্রেশার কিন্তু যদি 180 মিলিমিটার মার্কিরিও থাকে সিস্টোলিক ব্লাড প্রেশার, তাহলে সেটাও কিন্তু নর্মাল। এটাই আর কি যে আচ্ছা, তারপর হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইন ডিফারেন্ট এইজ। আচ্ছা, সাধারণত ফিমেলদের ক্ষেত্রে মেনোপজ পর্যন্ত মেলদের থেকে 5 মিলিমিটার অফ মার্কারি ব্লাড প্রেশার কম থাকে। সো ফিমেলদের এমনিতেই একটু কম থাকে, বাট মেনোপজের পরে মানে ফিমেলদের যে প্রেশার সেটা কিন্তু মেলদের মতোই হয়ে যায়। সো মেনোপজ একটা ইন্ডিকেটর ফ্যাক্টর। এবং তারপর বডি বিল্ড, যাদের বডি খুব ভালো, যারা অবেস, তাদের প্রেশার কিন্তু বেশি হয়। এবং সাধারণত মর্নিংয়ের দিকে প্রেশার একটু কম থাকে, লো থাকে, বাট উইথ টাইম যখন আস্তে আস্তে সন্ধ্যা হয়, বিকেল হয়, তখন প্রেশারটা বাড়ে। আবার দেখা যায় যে ইভিনিংয়ে আবার কম হয়ে যায়, মানে সন্ধ্যাতে কম হয়ে যায়, বাট বিকালের দিকে, দুপুরের দিকে একটু বেশি থাকে। আচ্ছা, আফটার মিল ব্লাড প্রেশার কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরে বেড়ে যেতে পারে, এই জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ কার্ডিয়াক আউটপুট বাড়লে ব্লাড প্রেশার কিন্তু বাড়বে। ডিউরিং স্লিপ, হ্যাঁ, সো দেখা যায় যে ঘুমের সময় কিন্তু 15 থেকে 20 মিলিমিটার মার্কারি প্রেশার কিন্তু কমে যায় ডিপ স্লিপে স্পেশালি। আর যখন হচ্ছে ড্রিম, স্বপ্ন দেখা হয়, তখন আবার দেখা যায় একটু বেশি বেড়ে যায়। কারণ স্বপ্ন দেখার সময় কি হয়, স্বপ্ন আমরা মেইনলি হচ্ছে REM র্যান্ডম আই মুভমেন্ট যে ফেজটা থাকে স্লিপের র্যান্ডম আই মুভমেন্ট ফেজ, তারপর নন র্যান্ডম আই মুভমেন্ট ফেজ থাকে। সো এর মধ্যে এই REM ফেজে মেনলি স্লিপিং দেখা হয়, বা সরি স্বপ্ন দেখা হয়, ড্রিম দেখা হয়। তো ওই টাইমে দেখা যায় যে যেহেতু আমার বডি ব্রেইন ওই টাইমে ইনভলভ থাকে, সো এই জন্য হচ্ছে গিয়ে দেখা যায় ওই টাইমে ব্লাড প্রেশার কিছুটা বাড়তে পারে। ইমোশনাল কন্ডিশনের মধ্যে এক্সাইটমেন্ট, অ্যাংজাইটিতে ব্লাড প্রেশার বেড়ে যায় অ্যাড্রেনালিনের কারণে। অ্যাড্রেনালিন একটা হরমোন, আমরা জানবো যে ব্লাড প্রেশার বাড়াইতে অনেকগুলো হরমোনও সহযোগিতা করে। অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ায়, নর অ্যাড্রেনালিন হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ায়। আচ্ছা, এখন ব্লাড প্রেশার এক্সারসাইজের পরে কী হয়, যে আমরা যদি মডারেট এক্সারসাইজ করি, যে অত বেশি হার্ড বা অনেক বেশি এক্সারসাইজ করি নাই, তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার সাধারণত 20 থেকে 30 মিলিমিটার অফ মার্কারি বেড়ে যেতে পারে নর্মালের থেকে, বেজাল বা নর্মাল লেভেলের থেকে। ঠিক আছে, কারণ ফোর্স অফ কন্ট্রাকশন অফ দ্য হার্ট বাড়ে, স্ট্রোক ভলিউম বাড়ে, লেফট ভেন্ট্রিকল বেশি ব্লাড ইজেক্ট করে, সেই কারণে আর কি।
আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তেমন কোনো এফেক্টেড হয় না, কারণ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই জিনিসটা এখানে নোট করে রাখো যে ডায়াস্টোলিক যে ব্লাড প্রেশার এটা হচ্ছে পেরিফেরাল যে রেজিস্ট্যান্স আমরা বললাম না, যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটার উপর ডিপেন্ড করে। আর সিস্টোলিক যে ব্লাড প্রেশার এটা ডিপেন্ড করে কার্ডিয়াক আউটপুটের উপরে মেইনলি, ঠিক আছে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার 20 থেকে 30 বেড়ে যায়, কারণ কার্ডিয়াক আউটপুট বেড়ে যায় এক্সারসাইজের ফলে। আর যদি সিভিয়ার মাস্কুলার এক্সারসাইজ করা হয় তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার 40 থেকে 50 রাইজ করে, বাট ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু কমে, কারণ পেরিফেরাল রেজিস্ট্যান্স কিন্তু সিভিয়ার মাস্কুলার এক্সারসাইজে কমে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে কেন সিভিয়ার এক্সারসাইজে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে বাট সিস্টোলিক ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়, যেমন 40 থেকে 50 বেড়ে যায়। সো এই বেসিক কথাগুলো মাথায় রাখবে, যে আমরা জানি যে ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এর মধ্যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে যদি বাড়ে তার মানে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে, আর কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে তার মানে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে। দুইটাই ব্লাড প্রেশারকে ফ্যাক্টর এফেক্টিং ব্লাড প্রেশার, বাট স্টিল দুইটা কিন্তু দুই দিকে ইন্ডিকেট করে। এবং প্যাথোলজিক্যাল ভ্যারিয়েশনের মধ্যে মেনলি হাইপার টেনশন এবং হাইপোটেনশন, অর্থাৎ হাইপার টেনশন মানে হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে গেছে, এটা একটা ডিজিজ কন্ডিশন বলতে পারি আমরা, আর হাইপোটেনশন মানে হচ্ছে ব্লাড প্রেশার কমে গেছে নর্মালের থেকে। আচ্ছা, হাইপার টেনশন হচ্ছে পারসিস্টেন্ট ব্লাড প্রেশার রাইজ করতেছে, আমরা জাস্ট একবার বাড়লো আবার কমলো, আবার বাড়লো আবার কমলো, এটাকে আমরা ব্লাড প্রেশার মানে হাইপার টেনশন বলবো না। হাইপার টেনশন বলতে হলে আমরা পারসিস্টেন্টলি কিন্তু ব্লাড প্রেশার রাইজই থাকতে হবে, বা পারসিস্টেন্টলি মানে কি, মানে জিদ ধরে আছে, যে বাড়াই আছে, ও কমতেছে না। সো শান্ত সিস্টোলিক ব্লাড প্রেশার যখন অ্যাবোভ 150 মিলিমিটার অফ মার্কারি, শান্ত অ্যাবোভ 150 এটা বেশি দিছে, 140 বা তার বেশি যদি হয় সেটাই কিন্তু হাই ব্লাড প্রেশারের মধ্যে পড়ে যায়। তো এটাই আর কি। তো হাইপার টেনশন আবার দেখা যায় যে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি অ্যাবোভ 90 হয় তাহলে সেটা অনেক বেশি। আর হাইপার টেনশন দুই ধরনের হতে পারে, প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি মানে এটার জন্য যে কজ বা এসেনশিয়াল হাইপার টেনশন, এটার যে কজ সেটা আননোন, কী কারণ হয়েছে জানি না। সাধারণত বেশিরভাগ হাইপার টেনশন 90% প্লাস হাইপার টেনশনই কিন্তু এই দেখা যায় যে প্রাইমারি হাইপার টেনশন, কেন হয়েছে জানি না, ঠিক আছে, এমনি একজন যে কোনো পার্সনের হইতে পারে। আর আচ্ছা, এনি আন্ডারলাইং ডিজিজ, ঠিক আছে, কোনো আন্ডারলাইং ডিজিজে নাই বাট স্টিল তার হাইপার টেনশন আছে, সো এই জায়গায় মিললে আননোন কজ এফেক্ট ফেলে, কারণ এখানে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। আচ্ছা, যাই হোক। আর সেকেন্ডারি হাইপার টেনশনটা হচ্ছে যে সাম আন্ডারলাইং ডিজঅর্ডার এখানে আছে, যেমন কার্ডিওভাস্কুলার ডিজঅর্ডার থাকতে পারে, এন্ডোক্রাইন ডিজঅর্ডার থাকতে পারে। কার্ডিওভাস্কুলার মধ্যে অ্যাথেরোস্ক্লোরোসিস মানে দেখা যায় যে ব্লাড ভেসেলগুলো হার্ডেন হয়ে গেছে, কারণ সেখানে ভিতরে ফ্যাট জমছে, ফলে ব্লাডগুলো ঠিকভাবে যাইতে পারতেছে না। এখন যদি ভিতরে ফ্যাট জমে থাকে ব্লাড যাবে কেমনে? কোয়ার্কটেশন অফ আউটা, মানে আউটাটা হচ্ছে ন্যারো হয়ে গেছে, ন্যারোইং অফ দ্য আউটা, সো এর ফলে কিন্তু হইতে পারে। তারপরে এন্ডোক্রাইনের মধ্যে আছে ফিওকোমোসাইটোমা মানে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা, অর্থাৎ আমরা জানি যে কিডনির উপর একটা গ্ল্যান্ড থাকে যেটাকে আমরা বলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেটার মধ্যে সেটা আবার বিভিন্ন লেয়ার থাকে, কর্টেক্স, মেডুলা, ইনার মেডুলা। সো এই মেডুলাতে যদি কোনো টিউমার হয় তাহলে কিন্তু দেখা যায় যে ক্যাটাকোলামাইন্স যে হরমোন, এই ক্যাটাকোলামাইন্স যেমন অ্যাড্রেনালিন বা এই হরমোনসগুলো কিন্তু বেড়ে যাবে, এবং এগুলো বেড়ে গেলে আমরা জানি এগুলো হাইপার টেনশন করে, সো এই জন্য হাইপার টেনশন হতে পারে। হাইপার অ্যালডোস্টেরনিজম, তখন কী হবে, বেশি বেশি অ্যালডোস্টেরন সিক্রেট হবে, এটাও ওই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে সিক্রেট হয়, ফলে অ্যালডোস্টেরন যদি বেশি সিক্রেশন হয় এটা কী করবে, এটা হচ্ছে বেশি বেশি সোডিয়াম ওয়াটার এগুলো রিঅ্যাবজর্পশন করবে, ফলে এগুলো এক্সট্রাসেলুলার ফ্লুইড বেড়ে যাবে, এবং যখন এগুলার বেড়ে যাবে তখন কিন্তু মানে ভলিউম বেড়ে যাবে ব্লাডের, এবং ব্লাড প্রেশার বেড়ে যাবে। কুচিং সিনড্রোম এটা একটা ডিজিজ, এগুলো আমরা এন্ডোক্রাইন ফিজিওলজি পড়ার সময় জানবো। এখানে গ্লুকোকর্টিকয়েড যে হরমোন আছে এগুলোর মানে বেশি সিক্রেশন হয়, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। গ্লুকোকর্টিকয়েডস, মিনারেল কর্টিকয়েডস এগুলো সব মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কিন্তু সিক্রেশন হয়। তারপরে রেনাল বিভিন্ন ডিজিজ, যেমন স্টেনোসিস মানে রেনাল আর্টারি একেবারে চুপসে গেছে, ফলে ভিতরে যদি এভাবে সংকুচিত হয়ে যায়, স্টেনোসিস হয়ে যায়, একেবারে চিকন হয়ে যায়, সরু হয়ে যায়, তাহলে কি ব্লাড যাইতে পারবে না ঠিক করে, এটা বলে আমরা স্টেনোসিস। তারপর হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেলস, কিডনিতে নেফ্রনে এক ধরনের সেল থাকে, সেটাকে আমরা বলি জাক্সটা বা জিজে সেল, জাক্সটাগ্লোমেরুলার সেল। এই সেলটা হচ্ছে মেনলি এই সেলে একটা টিউমার হয়, এবং এই সেলে যখন টিউমার হয় তখন অ্যানজিওটেনসিন 2 নামে একটা সাবস্টেন্স, যেটা হচ্ছে মেনলি ভেসোকনস্ট্রিক্টর একটা সাবস্টেন্স, এই সাবস্টেন্সটা ভেসেল কনস্ট্রিক্ট করতে সহযোগিতা করে, সো এটা হবে, ফলে হাইপারটেনশন হবে। গ্লোমেরুলোনেফ্রাইটিস, অর্থাৎ গ্লোমেরুলাস থাকে আমরা জানি নেফ্রনে, সো এই গ্লোমেরুলাস কিডনির নেফ্রনে, সো এই গ্লোমেরুলাসে যদি ইনফ্লামেশন হয় তাহলে আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, তারপর হচ্ছে যে বিভিন্ন নার্ভাস ডিসঅর্ডার, হ্যাঁ, যেমন ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে, তারপরে ট্রাক্টাস সলিটোরিয়াস, নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটোরিয়াস, এটা ব্রেনের একটা পার্ট, সো ওইখানে যদি কোনো লেশন বা ইনফেকশন হয়, বা ক্যারোটিড সাইনাসের যদি নার্ভ ফাইবারগুলো কোনোভাবে ইনজুরি হয়। তারপরে প্রেগনেন্সিতেও কিন্তু হাইপারটেনশন হতে পারে, এটাকে বলি আমরা টক্সিমি অফ প্রেগনেন্সি, বা এইগুলোকে আমরা একলামশিয়া প্রি একলামশিয়াও বলতে পারি, হ্যাঁ।
আচ্ছা, যখন কনভালশন থাকে সাথে তখন আমরা বলি একলামশিয়া। যাই হোক, আর ওভারঅল কথা যে প্রেগনেন্সিতে যখন হয় মানে প্রেগনেন্সির সময় হাইপার টেনশন হওয়া খুবই কমন একটা বিষয়। যে আচ্ছা, একজন হয়তো বা হাইপার টেনশন না, বাট প্রেগনেন্সিতে অনেক ব্লাড প্রেশার বেড়ে গেছে, সেটাকে আমরা টক্সিমিয়া অফ প্রেগনেন্সি অথবা প্রি একলামশিয়া একলামশিয়া এগুলোকে আমরা বলি। এগুলোর ফলে দেখা যায় প্রি একলামশিয়া যদি হয় তাহলে দেখা যায় প্রস্রাব দিয়ে অনেক বেশি প্রোটিন বের হয়ে যায়, যেটাকে আমরা বলি প্রোটিনিউরিয়া। সো এইগুলোও কিন্তু পাওয়া যায়। হাইপার টেনশন তো থাকেই। আচ্ছা, হাইপোটেনশন মানে হচ্ছে লো ব্লাড প্রেশার, যে ক্ষেত্রে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার 90 থেকে কম, এটাকে আমরা হাইপোটেনশন বলতেছি। এবং এটাও প্রাইমারি সেকেন্ডারি হইতে পারে। প্রাইমারি মানে হচ্ছে যে লো ব্লাড প্রেশার যেখানে কোনো আন্ডারলাইং ডিজিজ বা কজ নাই, এটাকে আমরা এসেন্সিয়াল হাইপোটেনশনও বলতে পারি, ওই হাইপার টেনশনের মতোই। আর সেকেন্ডারি ক্ষেত্রে কজ আছে, যেমন হচ্ছে কী কজ থাকতে পারে, যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডিয়াম ঠিকভাবে কাজ করতে পারতেছে না, সো কন্ট্যাক্ট করতে পারতেছে না, তাহলে ব্লাড প্রেশার কমে গেছে। সো হাইপো অ্যাক্টিভিটি অফ পিটুইটারি গ্ল্যান্ড ঠিকভাবে কাজ করতে পারতেছে না। তারপর হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডও ঠিকভাবে কাজ করতে পারতেছে না। তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি কাজ না করতে পারে, এটা তো ওই যে অ্যাড্রেনালিন বা বিভিন্ন হরমোন সিক্রেট করবে না। আমরা জানি ব্লাড প্রেশার বাড়াইতে বা কমাইতে হরমোনের কিন্তু ভূমিকা থাকে। সো হরমোনাল কাজ এখানে নাই, বা ব্রেনের কাজও এখানে কন্ট্রিবিউট করতে পারতেছে না, এবং হার্ট নিজেও কন্ট্রিবিউট করতে পারতেছে না। সো এখানে মিলি 3টা অর্গানের কথা আমরা জানলাম। 3টা জিনিস যদি কাজ না করতে পারে তাহলে তো এমনি তো হাইপারটেনশন হয়ে যাবে।